সাংবাদিক মাহমুদুর রহমান, মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান, যিনি নির্যাতিত সাংবাদিক, প্রচন্ড নির্যাতিত, ৩৯ দিন রিমান্ডে ছিলেন, ৫ বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। মাহমুদ ভাই যেটি বলছিলেন যে বাংলাদেশের মানুষকে জেগে উঠতে হবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে, না হলে একে একে আমাদের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ বিভাগ থেকে শুরু করে সব প্রশাসন, সব সেক্টরই আমাদের ধ্বংসের মুখোমুখি। বাংলাদেশকে সম্পূর্ণ ভাবে ধ্বংস হওয়ার আগে আমাদেরকে আরেকবার জেগে উঠতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধে মাঠে নামতে হবে। দর্শক শুভেচ্ছা নিন, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি কনক সারোয়ার। আজকে সরাসরি এই সম্প্রচারে সংবাদপত্রের উল্লেখযোগ্য যে সংবাদগুলো ছাপা হচ্ছে, তার মধ্যে নির্বাচিত কিছু সংবাদ নিয়ে আমরা আলোচনা করব, এরকম একটি ইচ্ছে নিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু হচ্ছে। আলোচনা করার জন্য আমার সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক, মজলুম সাংবাদিক জনাব মাহমুদুর রহমান। মাহমুদ ভাই, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম কনক সারোয়ার, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করবার জন্য, এবং যারা এখন সরাসরি এই অনুষ্ঠান দেখছেন বাংলাদেশের ভেতর থেকে এবং বাংলাদেশের বাইরে যারা ডিয়াসপোরা আছেন, যে সমস্ত বিদেশি বসবাসরত বাংলাদেশি, সবার প্রতি আমার সালাম, সবার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি এবং দোয়া প্রার্থনা করছি। তো মাহমুদ ভাই, আপনি নতুন একটি কাজে শুরু করেছেন, যেটি বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ সরকার 2013 সালে। 13 সালেই তো 2013 সালের 11ই এপ্রিল, প্রায় 6 বছর কয়েক মাস পরে আবারও সে আমার দেশ, পাঠক প্রিয় আমার দেশ, অনলাইনে মানুষের কাছে আসছে। কেমন সাড়া পাচ্ছেন? আপনার এই 1 তারিখ থেকে শুরু হলো, 2-3 দিন গেল, কেমন রেসপন্স, কি মনে করেন, কিভাবে বিশ্লেষণ করেন এটা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কনক, একটু আপনার বক্তব্য সংশোধন করা প্রয়োজন। সেটা হচ্ছে যে এটা বাংলাদেশের আমার দেশ চালু হয়েছে এটা বলা যাবে না, কারণ এটা সম্পূর্ণভাবে ভিন্ন আঙ্গিকে লন্ডন থেকে কিছু বাংলাদেশি উদ্যোক্তা ইউকে আমার দেশ নামে একটি মিডিয়া শুরু করেছেন, এবং এটা শুরু করবার পরে অনলাইন মিডিয়া তারা আমাকে যোগাযোগ করলেন যে আমি সম্পাদনার দায়িত্ব নিতে রাজি আছি কিনা, এবং তারা আমার দেশ নামেই শুরু করতে চান। তো যখন তারা এটা বললেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশে এমন কোনো মিডিয়ার অস্তিত্ব নেই। এক কথা হচ্ছে যে স্বাধীনতা দেয়নি সরকার, ত্রুটি টিপে রেখেছে। 2 নম্বর, সেলফ সেন্সরশিপ সাংঘাতিক। তো সেই জন্যে এই প্রস্তাবে আমি সম্মতি জানালাম, কিন্তু কাজটি খুব কঠিন কোনো, কারণ হচ্ছে বাংলাদেশে আমার দেশে 500 জন সাংবাদিক ছিলেন, আর এখন সর্বসাকুল্যে আমরা কাজ করছি 5 থেকে 6 জন। অবাক হয়ে যাবেন শুনলে যে 5 থেকে 6 জন কাজ করে আমরা গত দুদিনে যে নিউজ গুলো দিয়েছি, আমার মনে হয় গত 1 বছরে জাতীয় কোনো নিউজ বাংলাদেশের কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি, আমার ধারণা, আমি যদি ভুল না বলে থাকি কোনো। আর একটা আনন্দের খবর যেটা আমার কাছে ভালো লাগছে, আপনি অবাক হবেন যে যদিও আমরা সাংবাদিক পাচ্ছি না, সাংবাদিকরা ভয় পাচ্ছেন, স্বাভাবিক, তাদেরকে গুম করে ফেলবে শেখ হাসিনা সরকার, কিন্তু জনগণ সংবাদ বা এই সার্বিক বিষয়টা আপনি কিভাবে দেখেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে? আচ্ছা, প্রথমেই বাংলাদেশের পাঠকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে তারা আমার দেশ পড়তে পারছেন না ফ্যাসিবাদী আক্রমণের কারণে। মাত্র 12 ঘন্টা আমার দেশের ধাক্কা সহ্য করতে পেরেছে শেখ হাসিনা। 12 ঘন্টা পরে কিন্তু সে পড়ে গেছে, কারণ যখনই আপনি একটি সংবাদের পত্রের বা সংবাদ মাধ্যমের টুটি টিপে ধরেন, তার মানে হচ্ছে যে আপনি ভয় পেয়েছেন। 1 নম্বর ভয় পেয়েছেন, 2 নম্বর আপনি ইন্টেলেকচুয়ালি পরাজিত হয়েছেন। সুতরাং শেখ হাসিনা চূড়ান্ত ভাবে আমার দেশের কাছে আবারও পরাজিত হয়েছে, বারেই পরাজিত হচ্ছে শেখ হাসিনা আমার দেশের কাছে, এবারও পরাজিত হলো। এক। আর দ্বিতীয় যে নিউজটি নিয়ে আপনি প্রশ্ন তুললেন, সেখানে আমি জনগণকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, বিশেষ করে আজকে যারা শুনছেন অনুষ্ঠান, যে বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার প্রথা চালু হয়েছিল সেই 1990 সাল থেকে, আপনাদের যদি মনে থাকে যে জাস্টিস শাহাবুদ্দিনের অধীনে সর্বপ্রথম একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো, এবং সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করলো, এবং জনগণ বিএনপি কে ভোট দিল, যেটা শেখ হাসিনার জন্য একটা
শক ছিল শেখ হাসিনা এবং তার মুরব্বী দিল্লির জন্য একটা বড় শক ছিল যে বিএনপি এবং বেগম খালেদা জিয়া, তখন উনি আপসীন নেত্রীর খেতাব প্রাপ্ত, তিনি প্রধানমন্ত্রী হলেন। আচ্ছা, তারপরে আবার শেখ হাসিনা আন্দোলন করলো, কারণ হচ্ছে যে প্রথমবার কথা হয়েছিল যে এক টার্মের জন্য এই তত্ত্বাবধায়ক সরকার হবে, কিন্তু শেখ হাসিনা বললো না, এটাকে পার্মানেন্ট করতে হবে। এবং আপনাদের মনে আছে যে কি পরিমাণ কতদিন 173 দিন হরতাল চলেছিল, আমার মনে আছে, শত শত লোক নিহত হয়েছিল। এবং তারপরে বিএনপি রাজি হলো এই তত্ত্বাবধায়ক সরকার প্রথা প্রবর্তন করতে, সংবিধানের অংশ করবার জন্য। এবং তার অধীনে 3টি নির্বাচন হলো। আমরা যদি মনে করি তাহলে 96 নির্বাচনে 2টি নির্বাচন হলো, পরবর্তীতে 96 নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করলো এবং 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি জয়লাভ করলো। অর্থাৎ সংবিধানের এই সিস্টেমটার ফলে একটা গণতান্ত্রিক সিস্টেম বাংলাদেশে এস্টাবলিশ হয়ে গেল, যে জনগণ 5 বছর পর পর নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এবং তাতে কি হলো দেখুন, যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স আসলো সমাজে, অ্যান্ড গভর্নেন্স একটা চেক অ্যান্ড ব্যালেন্স আসলো। বাংলাদেশ ক্রমাগত, এবং বাংলাদেশ সম্পর্কে তখন বলা হতো যে মুসলিম বিশ্বে গণতন্ত্রের মডেল বাংলাদেশ। সেই গণতন্ত্রের মডেলটিকে ধ্বংস করেছে 11 সরকার, সর্বপ্রথম যে সেনাবাহিনীর সরকার এসেছিল দিল্লি সমর্থিত, তারা ধ্বংস করেছে। এবং পুরোপুরি ধ্বংস করেছে শেখ হাসিনা 12 বছরে। কিন্তু শেখ হাসিনা ধ্বংস তো করেছেন, এই প্রক্রিয়ায় কাজটা কারা করেছেন, কাজ কে করে দিয়েছেন, সেটা বাংলাদেশের বিচার বিভাগ। এবং অ্যাজ ইনস্টিটিউশন বিচার বিভাগ ফেল করে গেছে। আর এর সঙ্গে যে 4 জন ব্যক্তি মূল কুশীলবের ভূমিকা পালন করেছেন, তারা কারা? খায়রুল হক, বিচারপতি খায়রুল হক, বিচারপতি মোজাম্মেল, তারপরে বিচারপতি আরেকজন হলো এখন যিনি প্রধান বিচারপতি আছেন, এবং এসকে সিনহা, যাকে শেখ হাসিনা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে অস্ত্রের মুখে বাংলাদেশ থেকে। এই 4 জন কি করলো? এই 4 জন ওই যে সংবিধানের ধারা যেটি ছিল তত্ত্বাবধায়ক সরকার ধারা, সেটিকে বাতিল ঘোষণা করলো। এবং কি পদ্ধতিতে বাতিল করলো এটা একটু মনে রাখতে হবে আপনাদেরকে। বিএনপি সরকারের আমলেই হাইকোর্টে এটা নিয়ে একটা মামলা হয়েছিল। সেই মামলাতে হাইকোর্টের 3 জনের বেঞ্চ তারা বলেছিলেন যে এই তত্ত্বাবধায়ক সরকার যে শুধু সংবিধানের পক্ষে তাই নয়, সংবিধান অনুযায়ী তাই নয়, এর ফলে গণতন্ত্র বিকশিত হচ্ছে বাংলাদেশে। এটা ছিল হাইকোর্টের রায়, এবং বলেছিল জনগণের জন্য এটা একটা শক্তি যোগাচ্ছে জনগণকে। সেই রায় খায়রুল হক কি করলো, তার যখন প্রায় টার্ম শেষ হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে যারা এই মামলাটি করেছিল তারা আপিল করলো আপিল বিভাগে, এবং এই মামলাটি ওই অবস্থাতেই ছিল আপিল বিভাগে। খায়রুল হক তার টার্ম শেষ হওয়ার মাত্র মাসখানেক আগে খুঁজে বের করলো ওই মামলাটি, খুঁজে বের করে তারা একটা শুনানি করলো। শুনানিতে আপনাদের মনে আছে এমিকাস কিউরি হিসাবে 8 জন বাংলাদেশের সব থেকে নাম করা লয়ার, যার মধ্যে রফিকুল হক ছিলেন, আরো কেউ কেউ হয়তো জহির সাহেব ছিলেন, ছিল। তো এদের মধ্যে থেকে মাত্র একজন তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে বলেছিলেন, অ্যামিকাস কিউরির বিপক্ষে একজন, তিনি শেখ রেহানা। জি, আজমালুল হোসেন কিউসি লোকটি কে এটা বুঝতে হবে। কিউসি বলা হয়ে থাকে যে শেখ রেহানার বিষয় সম্পত্তি লন্ডনের তিনি দেখাশোনা করেন, এটা জনমনে এ ধরনের একটা কথা আছে। তো এরকম তার পরিচয় এবং তার সাথে এরকম সম্পর্ক শেখ পরিবারের, তিনি এটার বিরুদ্ধে বললেন। আর বাকি 7 জন অ্যামিকাস কিউরি বললেন তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে। তারপরে যখন রায় আসলো, রায়ে দেখা গেল যে 4-3 বিভক্ত, 3 জন তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আর 4 জন বিপক্ষে। এই 4 ব্যক্তি, এই কুশীলব যাদের নাম দেওয়া হয়েছে, যাদের নিউজটি আপনি দেখালেন একটু আগে, এই 4 ব্যক্তি, যার মধ্যে একজন বর্তমানে কর্মরত প্রধান বিচারপতি মাহমুদ হাসান, এই 4 জন তখন তত্ত্বাবধায়ক সরকার বলল বাতিল। এবং বাতিল করা বলার ফলে তারা পুরস্কারগুলো কি পেল এটা আপনাদের একটু বুঝতে হবে। পুরস্কার পেল, প্রথমে তো খায়রুল হক পুরস্কার পেলেন, তিনি এই রায় দিয়ে চলে যাওয়ার পরে তাকে আইন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করা হলো, এবং আজ পর্যন্ত তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। আজকে কত বছর হয়ে গেল, প্রধান বিচারপতির বেতন ভাতা সব পাচ্ছেন। অবশ্য
সম্প্রতি তার একটি ধাক্কা এসছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে একটা ধাক্কা এসছে, সেটা আমরা পরে আলোচনা করব। তো সেই নিউজটাও কিন্তু আছে, সেটা আমাদের প্রথম দিনের নিউজে সম্ভবত গেছে আমার দেশে। এই নিউজটা বাংলাদেশে শুধুমাত্র একদিন পরে আমি দেখলাম মানব জমিনে ছোট্ট একটি অনলাইন নিউজ, আর কোনো পত্রিকা এখন পর্যন্ত এই নিউজটি করেনি যে খায়রুল হক এবং হাসিনা আন্তর্জাতিক আইসিসিতে কেমন অপমানিত হয়েছেন। এটি বাংলাদেশের কোনো মিডিয়া, সেই বড় বড় মিডিয়া আপনাদের প্রথম আলো, ডেইলি স্টার, কারো করবার সাহস হয়নি। তো যাই হোক, খায়রুল হক গেল। এরপরে আসলো প্রধান বিচারপতি হিসাবে মোজাম্মেল। তো মোজাম্মেল একেবারেই শেখ হাসিনার খয়ের খা, মানে শেখ হাসিনা যা বলে মোজাম্মেল তাই করে। আপনাদের মনে আছে হয়তো আমার বিরুদ্ধে কন্টেম্প মামলা হয়েছিল, আমি সাজা খেটেছিলাম, আমাকে কন্টেম্পটে অপরাধী সাব্যস্ত করা হয়েছিল। মামলাটি কি ছিল? আমি একটি মন্তব্য প্রতিবেদন লিখেছিলাম যার শিরোনাম ছিল স্বাধীন বিচারের নামে তামাশা। আরেকটি ছিল, দুটি, আরেকটি ছিল চেম্বার জজ মানেই সরকার পক্ষে স্টে। তখন চেম্বার জজ ছিলেন এই ভদ্রলোক, এই মোজাম্মেল। সরকার যেটাই নিয়ে যেত চেম্বার জজে উনি তাকাতেন না, উনি মাথা নিচু করেই ওটাকে স্টে করে দিতেন, স্থগিত করে দিতেন। সরকারের বিরুদ্ধে যে রায় যেত হাইকোর্ট থেকে সেটাই স্থগিত করতেন চেম্বার জজ মোজাম্মেল। এই নিউজটি আমি করেছিলাম, এই জন্য তারা আমার বিরুদ্ধে কন্টেম্প মামলা করলো। যাক গে, সেটা ব্যক্তিগত আলোচনা। তো মোজাম্মেল হলেন চিফ জাস্টিস। তারপরে এবং তারপরে চিফ জাস্টিস হলো এস কে সিনহা। এস কে সিনহা চিফ জাস্টিস হয়ে কি কি করেছেন আপনারা সবাই জানেন। পরবর্তীতে তাদের নিজেদের মধ্যে হাসিনার সাথে তার হয়তো ভাগাভাগির কোনো সমস্যা হয়েছে, টাকা পয়সার সমস্যা হতে পারে, কিংবা দিল্লির কে কত কাছের সেই সমস্যা হতে পারে। যে কোনো কারণেই হোক তাদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব হয়েছে এবং ডিজিএফআই এর বন্দুকের মুখে নিজেই বলেছেন এস কে সিনহা যে তাকে বন্দুকের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আর 4 নম্বর যিনি এই রায় দিয়েছিলেন তিনি হলেন মাহমুদ হাসান। এবং তার রায় দেওয়ার ফলে কি হলো, তারা দেখলো যে না তারা কি বলে পোলিং এজেন্ট দিতে পারছে কিংবা জনগণ ভোট দিতে পারছে, এবং ভোটের আগের রাত্রে ব্যালট বাক্স ভর্তি করা হয়ে গেল। তাহলে এই জিনিসটি সম্ভব হলো কেন? কারণ ক্ষমতায় থেকে নির্বাচন করছেন হাসিনা, ক্ষমতায় থেকে আওয়ামী লীগ নির্বাচন করছে। একদিকে দিল্লি, আর একদিকে ক্ষমতায় থেকে নির্বাচন, এবং সেই নির্বাচন হাসিনাকে করতে হচ্ছে না, সেই নির্বাচন পুলিশ এবং সেনাবাহিনী মিলে নির্বাচন করে দিচ্ছে। এই যে একটা পদ্ধতি, এই সুযোগটা হাসিনাকে করে দিয়েছে বাংলাদেশের বিচার বিভাগ, বিশেষত এই 4 জন ব্যক্তি। আমি তো মনে করি বাংলাদেশে যখন প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে এই 4 জনের বিরুদ্ধে অবশ্যই সংবিধান বিরোধী কার্যকলাপের জন্য বিচার হতে হবে, এবং সেটা কবে হবে আমরা জানি না। তো শেখ মুজিবের নিহত হওয়ার বিচার যদি এত বছর পরে হতে পারে, সেই প্রায় 50 বছর পরে, তাহলে আমরা এদের বিচার যখনই গণতান্ত্রিক সরকার ফিরে আসুক তাদের বিচার হতে পারে। কারণ এই 4 জন মিলে তখন যদি এই তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল না করত তাহলে হাসিনার পক্ষে ক্ষমতায় থেকে নির্বাচনী তামাশা করা সম্ভব হতো না, এবং জনগণকেও আজকে এরকম অধিকারবিহীন অবস্থায় একটা পুলিশি রাষ্ট্রে বসবাস করতে হতো না। কাজেই এই 4 জন সম্পূর্ণভাবে দেয়। জি, আমাদের শুধু যে গণতন্ত্র হত্যা তা নয়, এর সঙ্গে ধরেন শত শত মানুষের গুম হওয়ার বিষয় যুক্ত, শত শত মানুষ নিহত হওয়ার বিষয় যুক্ত, রাজনৈতিক নির্যাতন যুক্ত, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে রাজনৈতিক মামলা। তো আমার দেশের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ আমি যদি বলি, যে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ আমরা দেখছিলাম যে 21 জনকে ডিঙিয়ে বিচারপতি ওবায়দুল হাসান শাহিনকে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাপেলেট ডিভিশনে। তো এটা আমি একটু বলি যে প্রথমত তারা হচ্ছেন বিচারপতি, এই যে 4 জন তারাও বিচারপতি, প্রধান বিচারপতি, শাহিন সাহেবও বিচারপতি, অর্থাৎ তারা ন্যায় বিচারের জন্যই বসেন। ন্যায় বিচারের বিষয়টা যদি নিজের থেকে শুরু না হয়, আমি যদি অন্যায় করে আমার যাত্রাটা শুরু করি তো আমার পক্ষে কি ন্যায় বিচার করা সম্ভব? আমি যদি এই অন্যায়টা মেনে নিই আমার পক্ষে কি ন্যায় বিচার করা সম্ভব? কি মনে করেন এই যে বিচারকদের এই যে অধপতন বা এই যে সামগ্রিক অবস্থা? এটা তো আমি আগেই বলেছি যে দেশে বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যায় সেই রাষ্ট্রের আর অস্তিত্ব থাকতে পারে না। এটাই আমার বক্তব্য। আজকে 15 বছর ধরে আমি এই কথা বলে আসছি যে বাংলাদেশের বিচার বিভাগের কারণেই আজকে এই অবস্থা হয়েছে। এবং আপনি দেখুন যে আমাদের মানে নিয়মটা কি,
যে নিম্ন আদালতে যদি আপনি সুবিচার না পান, আপনি তখন উচ্চ আদালতে যান। এটাই হচ্ছে সারা পৃথিবীর ডেমোক্রেটিক কান্ট্রি বা সভ্য দেশের নিয়ম। বাংলাদেশে মজার কথা হলো যে আপনি নিচে তো ন্যায় বিচার পাচ্ছেনই না নিম্ন আদালত, তার থেকে বেশি আপনি বঞ্চিত হচ্ছেন যখন আপনি উচ্চ আদালতে যান। তার সবচেয়ে বড় প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারণ কি, তাকে একেবারে সম্পূর্ণ ভুয়া হাস্যকর মামলায় সাজা দেওয়া হয়েছে হাসিনার নির্দেশে। পরিষ্কার, হাসিনা, আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, এই তিনজন মিলে বেগম খালেদা জিয়ার রায় ডাইরেক্ট করেছেন যে কি রায় হবে। কিন্তু তাহলে এরপরে যখন হাইকোর্টে গেল, তাহলে বিবেচনা করে 5 বছর এই সুবিধাটা দিয়েছেন তাকে, শেখ হাসিনা। অথচ শেখ হাসিনা যেদিন এই অর্ডার দেন তার 1 মাস আগে বিএনপি সুপ্রিম কোর্টে গেছিল ওনার বেইলের জন্য, একই ইস্যুতে, বয়স, নারী, শারীরিক অবস্থা, একই ইস্যুতে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট তার বেল বাতিল করেছে। তো তাহলে সুপ্রিম কোর্ট বেল বাতিল করলো যে ইস্যুতে, সেই ইস্যুতেই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে তাকে বাড়িতে থাকার অনুমতি দেয়া গেল। তাহলে কি বলতে হবে, যে শেখ হাসিনা তো নিকৃষ্টতম প্রাণী, শেখ হাসিনার থেকেও নিকৃষ্ট হচ্ছে বাংলাদেশের বিচারকরা। এটা তো এই ঘটনার মাধ্যমে প্রমাণ হয়ে গেল। আর বাংলাদেশের আইনে বলে, আপনি যদি মহিলা হন, অথবা আপনি যদি নারী হন, অথবা আপনি যদি অসুস্থ হন, তাহলে শুধুমাত্র মৃত্যুদণ্ড ব্যতীত অন্য কোনো অপরাধে আপনি জামিন পাওয়ার যোগ্য। অথচ ম্যাডামকে এই ভুয়া মামলায় আজ পর্যন্ত জামিন দেওয়া হয়নি। তো কাজেই আইন নিয়ে এরা ছেলেখেলা করছে। ছেলেখেলা করতে করতে আজকে এমন অবস্থায় পৌঁছেছে যে বিচারপতি শাহীন 21 জনকে ডিঙিয়ে তিনি আপিল বিভাগে প্রমোশন পাচ্ছেন। কেন প্রমোশন পেয়েছেন? কারণ তিনি কি করেছেন, তিনি ওই ইয়েতে ছিলেন, তিনি সরকারের দায় দায়িত্ব পালন করেছেন, এবং তিনি তথাকথিত যে আইসিটি যে ছিল ট্রাইব্যুনাল, ওই ট্রাইব্যুনালের তিনি বিচারক ছিলেন। কাজে ওই ট্রাইব্যুনালের বিচারক থাকা অবস্থায় সরকারের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার পুরস্কার হিসেবে এই বিচারপতি শাহীন 21 জনকে ডিঙিয়ে আজকে সুপ্রিম কোর্টে গেলেন। অন্য কোনো দেশ যদি হতো, তাহলে যে 20 জনকে ডিঙিয়ে তিনি গেলেন, এই 20 জন বিচারকের যদি আত্মসম্মান থাকতো, তাদের আজকের মধ্যে পদত্যাগ করা উচিত ছিল। কারণ 20 জনকে যারা ডিঙিয়ে গেল, তাহলে হয় বলতে হবে কেন ডিঙালো, তারা কি অযোগ্য, অথবা তারা কি দুর্নীতিপরায়ণ? কোনো না কোনো কারণে তাদেরকে তো বাদ দেওয়া হয়েছে, 20 জনকে বাদ দিয়ে। কারণ নিয়ম হচ্ছে সাধারণত আপনি সিনিয়রিটি হিসাবে দেবেন, তো সিনিয়রিটি দেননি, তো বাকি 20 জন কি নিজেদেরকে অযোগ্য এবং দুর্নীতিবাজ মেনে নিচ্ছেন? যদি মেনে নাই নেবেন, তাহলে তাদের এতক্ষণে পদত্যাগ করা উচিত ছিল। আর আপনি বলছেন যে কারা বিচারপতি, আপনাদের কি মনে আছে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখন আদালতে ভাঙচুর হয়েছিল, এবং প্রধান বিচারপতির মোদাচ্ছের সাহেব তখন প্রধান বিচারপতি, এবং সেই প্রধান বিচারপতির কার্যালয়ে ভাঙচুর হয়েছিল, এবং তৎকালীন আওয়ামী উকিলেরা ওখানে লাথি মেরেছিল প্রধান বিচারপতির দরজায়, এবং ফুলের টব দিয়ে, বড় বড় ফুলের টব যে সুপ্রিম কোর্টে আছে দেখেছেন নিশ্চয়ই কনক, কারণ আপনিও জেলে ছিলেন, কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়েছে, আমি তো 5 বছরই ছিলাম। বড় বড় ফুলের টব গুলো, সেগুলো দিয়ে প্রধান বিচারপতির কাঁচের দরজা, জানালার কাঁচ ভাঙা হয়েছিল, এবং এটাতে যে নেতৃত্ব দিয়েছিল তার নাম ছিল অ্যাডভোকেট খসরু। অ্যাডভোকেট খসরু এখন কে জানেন? অ্যাডভোকেট খসরু এখন হাইকোর্টের বিচারপতি। তাহলে প্রধান বিচারপতির দরজায় লাথি দিয়ে, মতিন খসরু না, নেতৃত্বে ছিল, মানে ওই ইয়ের মধ্যে ছিল, মতিন খসরুর নেতৃত্বে ছিল, কিন্তু এই কাজগুলো করছিল। এবং আমার দেশ পত্রিকায় ছবি ছাপা হয়েছিল এই খসরুর, এই অ্যাডভোকেট খসরু। এবং যখন তাকে আবার বিচারপতি নিয়োগ দেওয়ার প্রস্তাব গেল প্রেসিডেন্টের কাছে, তখন প্রেসিডেন্ট ছিলেন সম্ভবত জিল্লুর রহমান, তখন দিনের পর দিন নিউজ করা হয়েছে আমার দেশ পত্রিকায় যে এই ধরনের, আমি হুলিগান বলি আমরা, আপনারা জানেন আমেরিকাতে আছেন, হুলিগান কাদের বলে আপনারা জানেন, এরকম হুলিগান ক্যারেক্টারের লোকজনকে হাইকোর্টের বিচারপতি নিয়োগ দেওয়া যায় কিনা। তাহলে আমাদের অধপতন কোথায় গেছে, যে এই ধরনের গুন্ডা পান্ডারা আজকে হাইকোর্টের বিচারপতি, এবং এই গুন্ডা পান্ডা খসরু আগামীকাল আপিল বিভাগের বিচারপতি হবে। এই গুন্ডা পান্ডা খসরু বাংলাদেশে যদি হাসিনা ক্ষমতায় থাকে, বাংলাদেশের প্রধান বিচারপতি হবে। তো আপনি এই বিচার বিভাগের কাছ থেকে কি আশা করতে পারেন? সুতরাং শাহীনের যে 21 জনকে ডিঙিয়ে আপিল বিভাগের বিচারপতি হওয়া, এটা বাংলাদেশের একেবারে ধ্বংসপ্রাপ্ত বিচার বিভাগের প্রতিচ্ছবি মাত্র। এটা তো আমাদের অবাক হওয়ার কোনো কারণ নেই।
জি মামলা, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ধরুন একটা সময় বিচারপতিদের যে সম্মান ছিল, সাধারণ জেলা ম্যাজিস্ট্রেটের যে সম্মান ছিল, ম্যাজিস্ট্রেটের যে সম্মান ছিল, এখন কিন্তু ক্রমাগত তারাই তাদের সম্মানের জায়গাটাকে নামাতে নামাতে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। যেমন আমার প্রয়াত আইনজীবী পিতা অত্যন্ত শ্রদ্ধা ছিল বিচারকদের প্রতি, এবং তিনি বলতেন যে পরকালে আল্লাহ তাআলা বিচার করবে, দুনিয়াতে এরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, মানুষ মানুষই বিচার করতে পারে না, কিন্তু তাদেরকে মর্যাদা দেওয়ার কারণেই তারা সেই বিচারটা করতে পারে এবং তাদেরকে সেই সম্মানটা দিতে হবে। কিন্তু যা দেখছি বা আপনি যা যেভাবে বিশ্লেষণ করলেন, সেই সম্মানের সুযোগ তো আসলে তারা নিজেরাই হারাচ্ছেন, তারা নিজেরাই নিজেদের অবস্থানকে নষ্ট করছেন। তো আরেকটি সংবাদ নিয়ে আমরা আলোচনায় যেতে চাই। আজকের আপনার পত্রিকার অনলাইনের প্রধান শিরোনাম। তার আগে প্রচুর দর্শক আমাদের সঙ্গে আছেন, এই অনুষ্ঠানটি দেখছেন। দর্শক, আপনারা সবাই মাহমুদ ভাইকে শুভেচ্ছা জানাচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, সালাম জানাচ্ছেন। আপনাদের যদি কোনো স্পষ্ট কোনো প্রশ্ন থাকে মাহমুদ ভাইয়ের কাছে, আপনাদের যদি জানার কিছু থাকে, সরাসরি যদি কোনো প্রশ্ন থাকে, দয়া করে আপনারা করতে পারেন এই কমেন্টসে। আমরা নিশ্চয়ই সেটি তার কাছ থেকে জানার চেষ্টা করব। মাহমুদ ভাই, আজকের আপনার পত্রিকার আরেকটি শিরোনাম যদি আমরা দেখি, যে এটি হচ্ছে আপনি এটি করেছেন প্রদীপকে নিয়ে, মানুষ খুনের জন্য। সেই চরিত্রের প্রতিচ্ছবি হচ্ছে খুনি প্রদীপকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা সর্বোচ্চ নির্বাহী পুলিশ পদক পরিয়ে দেয়া। তার আগে আমি আপনাকে একটা ছোট্ট গল্প বলি। আমি যখন জেলে ছিলাম তখন তো প্রায় আমাকে সপ্তাহে ৩-৪ দিন হাজিরা দিতে আমাকে কাশিমপুর থেকে পুরনো ঢাকার আদালতে আনা হতো। তো আমাকে পুলিশ পাহারা দিয়ে নিয়ে আসতো। তো আমার মনে আছে একজন পুলিশ কনস্টেবল আমাকে বলেছিল সেই সময় এভাবেই অনেকটা তাচ্ছিল্য নিয়ে, যে আরে স্যার, ক্ষমতায় কি আওয়ামী লীগ আছে নাকি? হাসিনাকে তো ক্ষমতায় আমরা রেখেছি। একজন পুলিশ কনস্টেবলের পাবলিক স্টেটমেন্ট আমাকে বলছে যে হাসিনাকে ক্ষমতায় আমরা রেখেছি। তাহলে একটি পুলিশ কনস্টেবল যদি এই কথা বলতে পারে, তাহলে সেই পুলিশের এসপি, ওসি এরা কি পরিমাণ ক্ষমতাধর নিজেদেরকে মনে করতে পারে সেটা ভাবতেই পারেন। এবং বাংলাদেশে এই যে খুনের সংস্কৃতি, এটাকে ইনস্টিটিউশনালাইজ করা হয়েছে কিভাবে? এই রকম পুরস্কার দিয়ে। আপনি যদি এই নিউজটা পড়েন, নিউজের মধ্যে দেখবেন শুধু প্রদীপ না, এই নিউজে জিয়ার কথা বলে হয়েছে। জিয়ার নাম মনে আছে আপনাদের? তিনি এখন বোধহয় মেজর জেনারেল। তিনি র্যাবের নাম্বার 2 ছিলেন, র্যাবের 2IC ছিলেন। এবং এই জিয়া বাংলাদেশের যে বিচার বহির্ভূত হত্যা এবং গুম, তার একটা বড় অংশের জন্য এই জিয়া দায়ী। এবং এই জিয়া হাসিনার পার্সোনাল খুনি বাহিনীর নেতা। হাসিনার কয়েকজন খুনি বাহিনীর নেতা আছে, তার মধ্যে জিয়া একজন। তার মধ্যে আরো একজন জেলে ছিল, আমার সাথেই জেলে ছিল, আপনিও বোধহয় তাকে দেখেছেন। সেটা হচ্ছে বর্তমান, আগে মন্ত্রী ছিল মায়ার জামাই তারেক, লেফটেন্যান্ট কর্নেল তারেক, নারায়ণগঞ্জের 7 খুনের আসামি। তো সেই তারেক এরা, এবং এই তারেক জেলে বলতো যে সে 200 জনকে হত্যা করেছে, 200 পিপল। এবং এই 200 জনের মধ্যে কারা ছিল? প্রধানত ছিল বিএনপি এবং জামাতের নেতা কর্মচারীরা, নেতা কর্মীরা, সরি। এবং আপনাদের একটা আলোচিত হত্যা হয়েছিল জামাতের, মনে আছে কিনা, লক্ষ্মীপুরে জামাতের একজন নেতাকে তার বাড়িতে ছাদের মধ্যে গুলি করে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছিল। কে করেছিল? এই তারেক করেছিল। এবং এটা একটা ঘটনা, এরকম শত শত ঘটনা তারেক করেছে। তো হাসিনার যে খুনি বাহিনী, সেই খুনি বাহিনীর একজন নেতা হচ্ছে এই জিয়া। জিয়ার পদক, জিয়াকেও পদক দেওয়া হয়েছে। তো এই যে জিয়া, কিংবা আরেকজন ছিলেন র্যাবের প্রধান ছিলেন সম্ভবত মোখলেসুর রহমান ছিল পুলিশ, কিংবা আরো যারা লোকজনদের পুলিশের পদক দেওয়া হয়, আমরা সেই পদক প্রাপ্তির নথি আমাদেরকে পাঠিয়েছে। তাহলে চিন্তা করে দেখুন যে আমরা এগুলো কি করে পাচ্ছি? জনগণ পাঠাচ্ছে আমাদের কাছে। সেই জনগণের মধ্যে 2-1 জন পুলিশও থাকতে পারেন, না হলে আমরা পাচ্ছি কি করে এই ডকুমেন্ট গুলো? এখানে দেখা যাচ্ছে যে বর্ণনাই করা হয়েছে যে তিনি মানুষ খুন করেছিলেন, তিনি বন্দুক যুদ্ধে মেরেছেন, এই কৃতিত্বের জন্য পদক দেওয়া হচ্ছে। তো আপনি বন্দুক যুদ্ধে মানুষ মারার জন্য যখন পদক দিচ্ছেন, তার মানে আপনি খুনকে উৎসাহিত করছেন। এবং খুনকে উৎসাহিত করার সংস্কৃতির কারণেই আজকে বাংলাদেশের এই অবস্থা হয়েছে। কাজে আমি মনে করি যে
কোনো না কোনো দিন আপনারা জানেন যে আন্তর্জাতিক আদালতের কথা বলছিলাম আমরা একটু আগে, আমরা লাইভে আসার আগে আলোচনা করছিলাম আন্তর্জাতিক জি জি আদালত জি। নিয়ে। তো আন্তর্জাতিক আদালতে অনেকের কিন্তু মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য বিচার হয়েছে, যেমন সেব্রেনিৎসা ম্যাসাকারের জন্য সার্ব নেতাদের বিচার হয়েছে আন্তর্জাতিক আদালত এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তো আমি মনে করি যে বাংলাদেশেও যে গণহত্যা চালানো হচ্ছে, যে মানুষের প্রতি জুলুম চালানো হচ্ছে, হত্যা করা হচ্ছে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স করা হচ্ছে, গুম করা হচ্ছে, বিচার বহির্ভূত হত্যা করা হচ্ছে, 2008 সাল থেকে আজকে 2020 সালে 12 বছরে এই এই সময়ের এই অন্যায় অত্যাচারের জন্য একসময় শেখ হাসিনারও আন্তর্জাতিক আদালতে বিচার হবে ইনশাল্লাহ, এটা আমি আশা করি। এবং সেই বিচারে যখন হবে তখন এই সমস্ত পুলিশরাও কিন্তু বাদ যাবে না, তাদেরও আন্তর্জাতিক আদালতে বিচার হবে। এবং এই নিউজটা আমরা এই জন্য করেছি, এটা বলার জন্য যে প্রেসিডেন্ট পদক পাচ্ছে, বীরত্বের বর্ণনায় অন্য কোনো কিছু লেখা নেই যে তারা খুব বড় একটা ধরুন দুর্নীতি ধরেছে, কিংবা খুব বড় একটা বাংলাদেশ বিরোধী কার্যকলাপ যারা করছে তাদেরকে ধরেছে, এগুলো বলা নেই। বলা হচ্ছে কে কতজন মানুষ খুন করেছে বন্দুক যুদ্ধে, সেই একটি মাত্র বিবেচনায় পুরস্কার দেওয়া হচ্ছে। আপনাদের জিয়ার কথা নিশ্চয়ই মনে আছে যে 2013 সালের শাপলা চত্বর গণহত্যায় নেতৃত্ব দিয়েছিল জিয়া। জিয়া তখন র্যাবের টুআইসি ছিল। তো এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হলে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করার মাধ্যমেই কিন্তু আমরা এর থেকে বেরোতে পারবো। না হলে এইরকম গণহত্যা, এরকম গুম, এরকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশে চলতেই থাকবে। তো মাহমুদ ভাই, আপনি সিনহা হত্যাকাণ্ড, মেজর সিনহা, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে খুব আলোচিত বাংলাদেশে। আর্মির মধ্যে এর রিয়াকশন অনেক বেশি। বলা হয় যে পুলিশ আর্মির মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল এই ঘটনাকে নিয়ে। তো ওসি প্রদীপকে কারাগারে ফেরত পাঠানো হয়েছে, কারণ তার 15 দিন রিমান্ড হয়ে গেছে, আর রিমান্ড নেওয়ার সুযোগ নেই। এই গ্রাউন্ডে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এবং আপনি যদি দেখেন যে তাকে রিমান্ডে আদালতে আনার সময় একবার স্বাস্থ্য পরীক্ষা, নেওয়ার সময় স্বাস্থ্য পরীক্ষা, তার যে গেট আপ, সে যেভাবে, তার যে বডি ফিজিক্যাল মুভমেন্ট, যে বডি ল্যাঙ্গুয়েজ, সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয় যে প্রদীপ কি আসলে ইন্টারোগেট হয়েছে? প্রদীপকে কি আসলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? আপনার বিশ্লেষণটা জানতে চাচ্ছি মেজর সিনহা হত্যাকাণ্ড এবং প্রদীপ সব মিলিয়ে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি একটা কথা বলে নিই, শুধু মেজর সিনহা হত্যাকাণ্ড না, প্রতিটি হত্যাকাণ্ডেও বেদনাদায়ক। মেজর সিনহাকে যেভাবে হত্যা করা হয়েছে, এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে বাংলাদেশে তথাকথিত বন্দুকযুদ্ধের নামে কিভাবে এই হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এবং এখনো হচ্ছে। তো মেজর সিনহার জন্য যে আলোচনা বাংলাদেশে হয়েছে, যে প্রতিক্রিয়া হয়েছে, সেটি তীব্র ছিল। তো তীব্র প্রতিক্রিয়া নিয়ে আমার একটি কথা হলো যে মানবাধিকার কখনো সিলেক্টিভ হতে পারে না। আপনি যদি মেজর সিনহার জন্য দুঃখ প্রকাশ করেন, আপনি প্রতিটি গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ভিকটিমের জন্য আপনাকে দুঃখ প্রকাশ করতে হবে, না হলে আপনি সিলেক্টিভ মানবাধিকার হয়ে গেলেন। আর মানবাধিকার যখন সিলেক্টিভ, তখন এটা কোনো মানবাধিকার না, এটা স্পেশাল অধিকার। আমি কাউকে স্পেশাল অধিকার দিতে রাজি নেই। এটা গেল একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রদীপ এবং লিয়াকত এবং আরো হয়তো লোকজন, তাদের উপরের লোকজন, এসপির কথা বলা হয়েছে, তারও উপরে লোকজন আছে, এরা মিলে রীতিমতো একটা প্ল্যান করে একজন সাবেক সেনাবাহিনী কর্মকর্তাকে হত্যা করেছে। এটা হলো ঘটনা। তো এই ঘটনার পরে যে প্রতিক্রিয়া হওয়া উচিত ছিল সেনাবাহিনীর মধ্যে কিংবা সরকারে, সেই প্রতিক্রিয়া কিন্তু আমরা লক্ষ্য করিনি। হ্যাঁ, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা, তাদের যে সংগঠন রাওয়া ক্লাব, তারা সংবাদ সম্মেলন করে এটা নিন্দা জানিয়েছেন, কিন্তু এটা যথেষ্ট নয়। কারণ আপনাদের মনে আছে যে এই ঘটনার পরে যাতে করে সেনাবাহিনী পুলিশ মুখোমুখি না থাকে, এই জন্য আমরা কি দেখলাম, কক্সবাজারে ছুটে গেলেন আর্মি চিফ এবং পুলিশ চিফ একসঙ্গে, বেনজির সাহেব এবং আর্মি চিফ আজিজ সাহেব। ও আরেকটা বলে রাখা দরকার, শাপলা চত্বর যে হত্যাকাণ্ড হয়েছিল, একজন তো জিয়ার নাম বললাম আমি, একজন দায়িত্ব ছিল, বাকি দুজন কিন্তু দায়ী ছিল, একজন আজিজ আর একজন হচ্ছে এই বর্তমান পুলিশের আইজি বেনজির। কারণ বেনজির তখন ঢাকার মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিল, আর আজিজ ছিলেন তখন বিজিবির প্রধান। তো বিজেপি, র্যাব এবং পুলিশ মিলে এই অপারেশন করেছিল সেই রাতে। কাজে আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে এই সমস্ত গণহত্যায় যারা জড়িত থাকেন, তারাই আবার রাষ্ট্রের সর্বোচ্চ পদগুলো দখল করে ফেলেন। এই হচ্ছে আজকের বাংলাদেশ। তো প্রদীপকে কোনো কিছু করার ক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর নাই।
আমি খুব পরিষ্কার করে আপনাদেরকে বলে দিই, প্রদীপকে ছোঁয়ার ক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর নাই। বাংলাদেশ সেনাবাহিনী তাদের সেই ক্ষমতা, তাদের সেই সম্মান খুইয়ে ফেলেছে ১/১১ সেই তথাকথিত সামরিক অভ্যুত্থানের পর থেকে। কারণ তারা বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের কাছে যে আজকে চলে গেছে, এই প্রক্রিয়ায় সেনাবাহিনী একটা বিরাট ভূমিকা পালন করেছে। আপনারা জানেন কদিন আগে প্রণব বাবু মারা গেলেন। প্রণব বাবু তার বইতে বলেছেন কিভাবে তিনি প্রণব বাবু এবং হাসিনা এবং মঈনের মধ্যে তিনি আন্ডারস্ট্যান্ডিং করিয়ে দিয়েছিলেন। আন্ডারস্ট্যান্ডিং কি ছিল? হাসিনা ক্ষমতায় আসবে, মঈনের চাকরি যাবে না, মঈনের কোনো ক্ষতি হবে না। তো প্রণব বাবু তার কথা রেখেছিলেন। তো এই যখন সেনাবাহিনীর অবস্থা, সেই সেনাবাহিনী সিনার জন্য কি করতে পারবে? কিছু করতে পারবে না। আর আপনি বলছেন যে রিমান্ডে, আচ্ছা রিমান্ডে তো আপনিও ছিলেন বোধহয় কোনো, জি আমি আমি রিমান্ডে ৩৯ দিন ছিলাম, 39 ডেজ, এবং ডিবিতে ছিলাম রিমান্ডে, র্যাবে ছিলাম, ক্যান্টনমেন্ট থানায় ছিলাম। একদিনের জন্যও আমার কখনো কোনো স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। শুধু তাই নয়, ক্যান্টনমেন্ট থানায় আমাকে যখন বিবস্ত্র করে হত্যা করার চেষ্টা করলো এবং আমি অজ্ঞান হয়ে গেলাম অত্যাচারে, অজ্ঞান হয়ে যাওয়ার পরে সেই খুনি বাহিনী চলে গেল ক্যান্টনমেন্ট থানা থেকে। পরের দিন আমাকে যখন কোর্টে নেওয়া হলো আদালতে আমি ম্যাজিস্ট্রেটের সামনে আমি বললাম যে গত রাতে আমি প্রাণে বেঁচে গেছি, কিন্তু আমার উপরে এইভাবে হামলা হয়েছে রাত 1টার সময়, পুরো থানার বাতি নিভিয়ে দিয়ে। থানাটা কোথায় চিন্তা করুন, ক্যান্টনমেন্টের ভিতরে, ক্যান্টনমেন্ট থানায় থানার বাতি নিভিয়ে দিয়ে 4 জন লোক আমার সেলে প্রবেশ করে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এবং আল্লাহ বাঁচিয়েছেন, আল্লাহ আমাকে কয়েকবার বাঁচিয়েছেন, কুষ্টিয়াতেও বাঁচিয়েছেন। যাই হোক, তার মধ্যে ওই থানার ঘটনাটা ভয়াবহ ছিল এবং এটা আমি বর্ণনা করলাম। বর্ণনা করার পরেও ম্যাজিস্ট্রেট শুধু শুনলেন, একজন মহিলা ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি শুনলেন, একটা মন্তব্য করলেন না। পরবর্তী মামলায় আমাকে আবার রিমান্ডে পাঠিয়ে দিলেন। কিছু তো করলেনই না, রিমান্ডে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এবং আপনি দেখেন আমাদের জন্য, এবং আমার মনে আছে ঢাকার ডিবিতে যে 2টো ঘর আছে রিমান্ডেড ছিল, এখন কি অবস্থা আমি জানি না। আমি যখন রিমান্ডে ছিলাম 2টো ঘর, একটা ঘর একটু ছোট, একটা ঘর বড়। বড় ঘরটাতে বড় জোর 10 থেকে 12 জন লোক থাকতে পারে। সেখানে আমরা একদিন 35 জন লোক ছিলাম এবং বাথরুমে থাকতে হয়েছিল অনেককে। এবং আমার মনে আছে আমি সারা রাত দাঁড়িয়েছিলাম, কারণ আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, এত লোকে। এবং প্রচন্ড জুলাই মাসের গরম, হিউমেড, একটা ফ্যান তো নাই, কিছু নাই, গারদে কোনো ফ্যান ট্যান থাকে না, আপনারা জানেন এটা, ফ্যান নাই গারদে। 35 জন লোক এবং রোজার মাস, তার মধ্যে আমি সারা রাত দাঁড়িয়েছি। তো এই হয় রিমান্ডে নিয়ে অবস্থা। আর প্রদীপকে দেখে আমার মনে হচ্ছে তাকে জামাই আদর করা হচ্ছে। প্রদীপকে যে গল্প করছে যে তাকে নাকি র্যাব তাকে টর্চার করেছে, ফিজিক্যাল টর্চার করেছে, সব গল্প। আমি একটাও বিশ্বাস করি না ফ্র্যাঙ্কলি। কারণ র্যাবের ক্ষমতা আছে প্রদীপকে টাচ করার, এটা বিশ্বাস করি না। বাংলাদেশ এখন মানে আনডিক্লেয়ার্ড কলোনি অফ ইন্ডিয়া, এটা বাংলাদেশ সবাই জানে। তো একটা আনডিক্লেয়ার্ড কলোনি অফ ইন্ডিয়াতে সেখানে প্রদীপ যার নাম, তাকে টাচ করার ক্ষমতা বাংলাদেশের ওই আজিজ টাজিজ বেনজির তাদের নাই। প্রদীপকে টাচ করতে কেউ পারবেও না। এবং সেই কারণে আপনি দেখেন কোনো স্বীকারোক্তি দেয়নি, তার রিমান্ড শেষ হয়েছে, সে কোর্টে ফিরে গেছে। এখন দেখবেন আপনারা যে আস্তে আস্তে এই মামলা ভুলে যাওয়া হবে। এই মামলা জনগণ আরেকটা ইস্যু নিয়ে ব্যস্ত হয়ে যাবে, এই আবার খুন হবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, এই ইস্যু শেষ হয়ে যাবে। যে বাংলাদেশে আসলে রাষ্ট্রের অপমৃত্যু ঘটে গেছে। এই ফ্যাসিবাদী রাষ্ট্রকে আবার ঠিক করার দায়িত্ব সবারই, আমাদেরও বলতে হবে। তো আমাদের বয়স হয়ে গেছে, কাজেই তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। আর নয়তো মাহমুদ ভাই, এই যে আপনি যে ভারতের হস্তক্ষেপের কথা বলছেন, এই বিষয়টি মোটামুটি বাংলাদেশে স্পষ্ট। বাংলাদেশের অনেক সর্বোচ্চ জায়গা থেকে এই বিষয়গুলো এখন বলা হচ্ছে। রয়ের হস্তক্ষেপ, প্রশাসনের রয়ের অস্তিত্ব, সেনাবাহিনীর ভেতরে রয়ের অস্তিত্ব বা তাদের লোকজনের উপস্থিতি। তো এর মধ্যে আমরা দেখছি যে বাংলাদেশ, ভারত, চীন একটা মেরুকরণের একটি, অনেকে বলছেন যে একটি জটিল অবস্থা যাচ্ছে। আপনি কি মনে করেন এই সমসাময়িক বিষয়টা? যেমন ভারত পছন্দ করছে না বাংলাদেশে চীনের অংশগ্রহণ, ইনভেস্টমেন্ট, চীন পছন্দ করছে না ভারতের হস্তক্ষেপ। তো আপনার একটু আলোকপাত চাই। আচ্ছা, প্রথমেই আমি বলে নেই, চীনের পছন্দ অপছন্দে কিছু যায় আসে না। এখনো বাংলাদেশের অবস্থা ওই পর্যন্ত আসেনি। আমি দেখছি যে বিশ্লেষকরা কি বলছেন, এখানে আমি একটু দ্বিমত পোষণ করছি। বাংলাদেশ সম্পূর্ণভাবে দিল্লি কবলিত, দিল্লির
কন্ট্রোলের মধ্যে আছে। আপনার শেখ হাসিনার ইতিহাস মনে রাখতে হবে, এটা ভুলে গেলে আমরা তো পর্যালোচনা করতে পারবো না। 1975-এর বাকশালের পতনের পরে 6 বছর শেখ হাসিনা দিল্লিতে ছিলেন এবং দিল্লি সরকার তাকে রেখেছিল, বাড়ি গাড়ি সব দিয়ে দিল্লি সরকার রেখেছিল। শুধু আগে নেই, তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদকে ভারতীয় আণবিক শক্তি কমিশনে একটা চাকরিও দিয়েছিলেন। এবং শেখ হাসিনার কৃতজ্ঞতা ভারতের প্রতি, এই কৃতজ্ঞতা বাংলাদেশের প্রতি তার দায়িত্বের চেয়ে কয়েক গুণ বেশি। তার মানে বাংলাদেশের স্বার্থ তার কাছে কোনো স্বার্থ না, ভারতের স্বার্থ রক্ষাই তার মেইন উদ্দেশ্য। এখন আপনি বলতে পারেন তাহলে চীন কি করছে? চীনের সাথে এটা ব্যবসায়িক সম্পর্ক। কেন? আপনাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তো বলেছেন যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক রক্তের, আর চীনের সাথে সম্পর্ক অর্থে, বাণিজ্যিক। আরেকবার উনি বলেছেন বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। তো স্বামী স্ত্রী বলতে কি মিন করেছেন সেটা তিনি ভালো জানেন তিনি কি মিন করেছেন। কিন্তু আসল কথা হলো, আমি প্রথম কথাটা দিচ্ছি যে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আর্থিক, অর্থনৈতিক, বাণিজ্যিক। তো হাসিনার টাকা দরকার টিকে থাকার জন্য, তো হাসিনা চীনের কাছ থেকে টাকা নিচ্ছে। এই যে পদ্মা ব্রিজ হলো, আপনারা জানেন যে পদ্মা ব্রিজে হাসিনার দুর্নীতি করবার জন্য হাসিনার সরকারের ওয়ার্ল্ড ব্যাংক টাকা নিয়ে চলে গেল। তখন হাসিনা দেশে দেশে ধর্ণা দিয়েছে এই পদ্মা ব্রিজ করবার জন্য। পরে চীন এগিয়ে আসে সাপ্লায়ার্স ক্রেডিটে পদ্মা ব্রিজ করে দেওয়ার জন্য। তো সেটা একটা হাসিনার জন্য একটা খুব ভালো জিনিস ছিল যে চায়নার কাছ থেকে টাকা পেয়েছে। এবং তারপরে পরবর্তীতে আমার মনে হয় এখন পর্যন্ত চীন না হলেও বাংলাদেশে অন্তত পক্ষে $10 বিলিয়ন বিনিয়োগ করেছে বিভিন্ন জায়গায়। 10 বিলিয়নেরও হয়তো বেশি হবে, আমার কাছে এক্সাক্ট ফিগারটা আমার কাছে নেই। তো এই টাকাটা হাসিনার দরকার তার সরকারের টিকে থাকার জন্য, এবং একটা তথাকথিত প্রবৃদ্ধির গল্প বানানোর জন্য তার এই টাকাটা দরকার। এই টাকা ইন্ডিয়া দিতে পারবে না হাসিনাকে, কারণ ভারত ভয়াবহ অর্থনৈতিক ধসের মধ্যে পড়েছে। এটা কিন্তু গতকালকের নিউজ, আমার পত্রিকাতেও এই নিউজ আছে। তো এই অবস্থায় অর্থনৈতিক ভাবে যদি হাসিনাকে টিকে থাকতে হয় চীনের টাকা লাগবে। তো এই টাকার মধ্যেই এই সম্পর্কটা থাকবে। চীনের প্রতি হাসিনা ঝুঁকে পড়বে, এটা ঝুঁকে পড়ার সুযোগ নাই। আপনি একটু আগে বললেন যে সর্বত্র র যেখানে আছে সেখানে দিল্লি ছেড়ে অন্য কোনো দেশের দিকে হাসিনা যেতে পারবে না, এবং সে যাবেও না। সব থেকে বড় কথা, মানসিক ভাবে সে দিল্লিরই লোক। তো দিল্লির লোক কিভাবে দিল্লি ছেড়ে যাবে? কাজে আমি মনে করি না এই যে ভারত চীন যে কম্পিটিশনের কথা বাংলাদেশকে নিয়ে বলা হচ্ছে, এটা নিয়ে খুব বেশি আমাদের মানে উদ্বিগ্ন কিংবা খুব বেশি এটা নিয়ে আলোচনা করার কোনো কারণ আছে বলে মনে করি না। হাসিনা ভারতেরই লোক, হাসিনা ভারতেরই থাকবে, এবং আমাদের যে আন্দোলন, আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে ভারত আমাদের প্রধান শত্রু, এটা আমাদের মনে রাখতে হবে। একই সঙ্গে আমাদেরকে লড়াই করতে হবে হাসিনার এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এবং ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে। তো তাহলে তাহলে ধরুন এই যে পররাষ্ট্র সচিবের আশা হর্ষবর্ধন শ্রীংলার সঙ্গে শেখ হাসিনার দেখা না দেওয়া বা তাকে ঘোরানো, বা এই যে যেগুলোকে নাটকের অংশ মনে করেন আপনি? আমি আপনাকে একটা কথা এবং পাশাপাশি মাহমুদ ভাই, ভারতের আধিপত্য রেখে চীনের কি ইনভেস্টমেন্ট কি চীন স্বাচ্ছন্দ্যে করতে পারবে? চীনের এখানে যদি আমি অর্থনৈতিক দৃষ্টিতে দেখি, আমি এই অর্থনীতির প্রশ্নটা আগে জবাব দিয়ে দিই, তাহলে আমি এখানে কোনো সমস্যা দেখি না। কারণ এই জন্যে যে চীন যে সাপ্লায়ার্স ক্রেডিটে যে ঋণ দেয়, আপনারা জানেন যে ঋণের একটা বড় অংশ কিন্তু ওই দেশেই চলে যায়। যেমন ধরেন পদ্মা ব্রিজ কারা করছে? চীনের কোম্পানি করছে। কাজে অর্থনৈতিক ভাবে একটা বড় অংশ, যদি কথার কথা আমি বলি, পদ্মা ব্রিজ $1.2 বিলিয়ন প্রজেক্ট ছিল, আজকে সেই প্রজেক্ট 30,000 কোটি টাকা। তার মানে $1.2 বিলিয়ন থেকে বেড়ে এটা প্রায় $4 বিলিয়ন কাছাকাছি চলে গেছে, 4 গুণ এটা খরচ বেড়ে গেছে। তো এই টাকা ধরে নেন 60% তো চীনেই ফেরত যাবে, কারণ চীন কাজ করছে, লিগালি ফেরত যাবে। আর যে টাকার ঋণ থাকবে সেটা তো বাংলাদেশের জনগণকে দিতে হবে, এটা তো হাসিনা দেবে না, এটা দেবে কিন্তু আপনি আমি দেবো, বাংলাদেশের জনগণ দেবে, যারা ট্যাক্স দেয় তাদের পয়সা দিয়ে দেবে। কাজে বাণিজ্যিক ভাবে চীনের এখানে কোনো ক্ষতি নাই। আর তার আগে আপনি যে কথাটা বললেন নাটকের অংশ কিনা, এটা আমার একটা ব্যক্তিগত ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা আমি আপনাদেরকে বলি। দিল্লি খুব ভালো করেই জানে যে বাংলাদেশে হাসিনার কোন রকম গ্রহণযোগ্যতা নাই, বাংলাদেশে হাসিনা একেবারেই অজনপ্রিয়। আমার ব্যক্তিগত হিসাবে আমার মনে হয় যেটা, যে 20% লোক
এখন হাসিনার পক্ষে থাকলেও থাকতে পারে। শতকরা ৮০% লোক নিশ্চিতভাবেই এই ফ্যাসিবাদী সরকারের পতন দেখতে চায়, এটা ভারত জানে। আপনি বললেন যে সর্বত্র, তো যেখানে সর্বত্র তারা কি জানে না? এবং একই সঙ্গে বাংলাদেশ ভারত বিরোধী। ভারত বিরোধী তার প্রমাণ হচ্ছে, আপনি যদি খেয়াল করে থাকেন, যখন এই যে কিছুদিন আগে চীন আর ভারতের সৈন্যদের মধ্যে ঘুষাঘুষিতে ২০ জন ভারতীয় যে নিহত হলো, তারপরে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া 90% কমেন্ট ভারতের বিপক্ষে ছিল, 90% কমেন্ট চীনের পক্ষে ছিল। এটা তো সত্য। আপনি যে কোনো ইউটিউবের স্টোরির নিচে কমেন্ট গুলো পড়ে দেখবেন কত পার্সেন্ট ভারতের পক্ষে, কত পার্সেন্ট চীনের পক্ষে। তার মানে বাংলাদেশের লোক এই ফ্যাসিবাদী হাসিনাকে, যেহেতু দিল্লির সমর্থনে সে ক্ষমতায় আছে, এই জন্য বাংলাদেশের মানুষ ভারত বিরোধী হয়ে গেছে। তাহলে হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তার জনপ্রিয়তা বাড়ানোর কৌশল হিসেবে তাকে এখন ভারত বিরোধী দেখানোর এই নাটক চলছে। কারণ যদি হাসিনা দেখায় না আমি চীনের দিকে যাচ্ছি, আমি ভারত ছেড়ে চীনের দিকে যাচ্ছি, বাংলাদেশের জনগণ যেহেতু ভারত বিরোধী, এই জন্য একটা জনগণ হাসিনাকে সাপোর্ট করবে। তারা বললে হ্যাঁ হাসিনা ঠিক কাজ করছে, দিল্লির আধিপত্যবাদ থেকে সরে বাংলাদেশকে চায়নার দিকে নিয়ে যাচ্ছে, হাসিনা সঠিক কাজ করছে, হাসিনার জনপ্রিয়তা কিছুটা হলেও বাড়বে। এটা ভারত খুব ভালো করে বোঝে, এটা হাসিনাও বোঝে। কাজে এই যে পুরো জিনিস যেটা দেখছেন, শৃঙ্গার দেখা না করা, কিংবা তার আগে কি বিভাস নামে একজন হাই কমিশনার ছিলেন, তার সঙ্গে নাকি সে নাকি দেখা করেন নাই, এই সমস্ত গল্প হাসিনার একটা ভারত বিরোধী ইমেজ ফুটিয়ে তোলার গল্প। আমার ব্যাখ্যা এটাই, হয়তো অন্য বিশ্লেষকরা আমার থেকে বেশি জানেন, কিন্তু ব্যাপারটাকে আমি এভাবেই দেখি। দিল্লি হাসিনার বাজার দর কিছুটা বাড়াতে চাচ্ছে বাংলাদেশের জনগণের কাছে। আমার মনে হয় না এটাতে খুব সাকসেসফুল হবে দিল্লি শেষ পর্যন্ত। জনগণ হাসিনার ক্যারেক্টার এবং দিল্লির ক্যারেক্টার, আপনি দেখুন, আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। প্রণব মুখার্জি মারা যাওয়ার পরে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ। হ্যাঁ, তো একজন সাবেক রাষ্ট্রপ্রধান মারা যাওয়ার জন্য আপনারা শোক কেন পালন করছেন? কি কারণে সাবেক? এটা তো কোনো ইয়ের মধ্যে পড়ে না, এটা কি বলে ডিপ্লোম্যাটিক ডেকোরামের মধ্যে যেটা পড়ে না। তিনি তো সার্ভিং প্রেসিডেন্ট নন, তো তিনি একজন সাবেক প্রেসিডেন্ট। তো এর আগেও তো ভারতের সাবেক প্রেসিডেন্টরা মারা গেছে, এপিজে আবুল কালাম মারা গেছে, সাবেক প্রেসিডেন্ট, তখন কি শোক প্রকাশ করেছিল বাংলাদেশে? তো এপিজে কালামের জন্য যদি করা না হয়ে থাকে, আজকে প্রণবের জন্য কেন করা হবে? এই প্রশ্নগুলো জনগণকে করতে হবে, নিজেদেরকেই করতে হবে, তাহলেই এর জবাব আপনার পেয়ে যাবেন। কারণ প্রণব মুখার্জি এরাই হাসিনাকে ক্ষমতায় রেখেছে, এবং হাসিনা নিজে বলেছে যে তার মুক্তির জন্য প্রণব চেষ্টা করেছিল। শুধু মুক্তি না, তাকে ক্ষমতায় আনার জন্য যে কলকাঠি নাড়া, পুরোটাই প্রণব মুখার্জি করেছিল সেই সময়। কাজেই আমি মনে করি হাসিনা ভারতেরই, তিনি ভারতেরই থাকবেন, এটা জনগণকে বুঝতে হবে। যে এই বিষয়টি আমার মনে হচ্ছে আপনি যেভাবে ব্যাখ্যা করলেন তাতে বিষয়টি অনেক স্পষ্ট হলো। তবে যাই করুক, বাংলাদেশের মানুষ তো বোঝে, বাংলাদেশের মানুষকে তো হয়তো ফ্যাসিবাদী কায়দায় দমন করার কারণে মানুষ ভয় পাচ্ছে বা কথা বলছে না, কিন্তু মানুষ সবই বুঝতে পারছে। মাহমুদ ভাই, আমরা অন্য প্রশ্নে যাওয়ার আগে প্রচুর কমেন্টস, প্রচুর প্রশ্ন আপনার কাছে, সবাই আপনাকে দেখে আনন্দিত, উদ্বেলিত, সবাই আপনার দীর্ঘায়ু কামনা করছেন। একজন প্রশ্ন করেছেন যে এই জালিমের জুলুম থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি, স্যারের কাছে প্রশ্ন। একজন প্রশ্ন করেছেন যে আমরা এই স্বৈরাচার বা ভোট চোর যে সরকার, এই সরকারের বিরুদ্ধে কি আন্তর্জাতিকভাবে কোনো মামলা করা যায় কিনা। একজন ক্রমাগত যাচ্ছে, কমেন্ট সব সরে যাচ্ছে। যেমন আরেকজন বলছেন যে আমার দেশের কোন জনগণ লিখতে পারবে কিনা, কলাম লিখতে পারবে কিনা সাধারণ মানুষ? অবশ্যই 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 লিখতে পারবে। তো এই যে জুলুমবাজ যে সরকার, এই সরকারের হাত থেকে আমাদের এখন মুক্তির উপায় কি? মানুষ তো ভীত সন্ত্রস্ত, মানুষ কিন্তু প্রতিরোধ করতে নামছে না, মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে, হত্যা গুমের। কি করণীয়, কিভাবে বের হয়ে আসবো আমরা? এটার খুব সহজ উত্তর দেওয়া সম্ভব না, কিন্তু আমি যে কথাটা বারে বারে বলেছি বহু বক্তব্যে, যে এক জনগণের বিপ্লব ছাড়া পৃথিবীর কোথাও কোনো ফ্যাসিবাদী সরকারের পতন হয়নি। কাজেই কেউ যদি স্বপ্ন দেখেন যে ভোটের মাধ্যমে আমরা ভোট বিপ্লব করে হাসিনাকে সরাবো, এই স্বপ্নের কোনো বাস্তবতা নাই। এই জিনিসটি আমাদেরকে বুঝতে হবে, এক। আর দুই, আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই আমি। তিউনিসিয়া,
তিউনিসিয়ায় বেন আলী 24 বছর হাসিনার মতোই জুলুম করে ক্ষমতায় ছিল, কিন্তু দীর্ঘদিন 24 বছর। হাসিনারও কিন্তু 12 বছর হয়ে গেছে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এর আগে 5 বছর ছিল, ওটা আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু 12 বছর হাসিনা, তার আগে হাসিনার দলের অর্থাৎ জেনারেল মঈন এরা হাসিনার দলেরই ছিল। 14 বছর ধরে এরা কিন্তু ক্ষমতায় আছে। যাই হোক, তো বেন আলী যখন 24 বছর ক্ষমতায় থাকার পরে তার বিরুদ্ধে যখন গণবিপ্লব শুরু হলো, সেই বিপ্লবে 1 মাসের মাথায় বেন আলীকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। এবং সে সৌদি আরবে পালিয়ে গেছে এবং পরবর্তীতে সৌদি আরবে পলাতক অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। সম্ভবত তার বয়স 84 বছর বা সামথিং এই ধরনের বয়স হয়েছিল। কাজেই এবং এখানে এই যে টিউনিসিয়ায় যে বিপ্লব হলো, এটা কিন্তু সাধারণ মানুষের বিপ্লব ছিল। একজন ফল বিক্রেতা সে সরকারের প্রতি প্রতিবাদ হিসেবে নিজের গায়ে আগুন দিয়ে দিয়েছিল। এবং তার নাম ছিল মোহাম্মদ বু আজিজ। এই মোহাম্মদ বু আজিজ এই যে নিজের গায়ে আগুন দিয়ে সরকারের অন্যায়ের প্রতিবাদ করলো, সেখান থেকে যে অগ্নিস্ফুলিঙ্গ থেকে যে আগুন ছড়িয়ে পড়লো সারা দেশে, 1 মাসের মধ্যে সরকারের পতন ঘটেছিল। কাজে বাংলাদেশেও পতন ঘটাতে হলে আমাদেরকে বিপ্লবের মধ্যে এই সরকারের পতন ঘটাতে হবে। এবং এই বিপ্লবের আরেকটি এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি, বাংলাদেশের এক্সাম্পল। সেটা 1975 সালে সিপাহী জনতার বিপ্লব। যখন ভারতপন্থী খালেদ মোশাররফ প্রতিবিপ্লব করলো 75 সালে 3 নভেম্বর, তার বিরুদ্ধে জনগণ এবং সেনাবাহিনী একসঙ্গে বিপ্লব করে তাকে পরাভূত করেছিল। 90 সালে এরশাদের বিপ্লবে জনগণ এক হয়ে এরশাদকে পরাভূত করেছিল। কাজে আমাদের 1975-এর সিপাহী বিপ্লবের মডেল নিতে হবে, অথবা এরশাদ বিরোধী আন্দোলনের মডেল নিতে হবে, অথবা টিউনিসিয়ার ঘটনার থেকে আমাদের অভিজ্ঞতা থেকে সঞ্চয় করে ওই মডেল নিতে হবে। কাজেই বিপ্লবের জন্য আমাদের নামতে হবে। এবং সেই বিপ্লবে আমরা বিদেশে যারা আছি আমরাও সহযোগিতা করতে পারি। কিভাবে? আমরা বিদেশে বাংলাদেশের অবস্থা প্রচার করার মাধ্যমে। এবং এই কারণেই আমার দেশের এই উদ্যোগ আমি সর্বান্তকরণে সমর্থন করেছি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন চলছে, বাংলাদেশের যে স্বাধীনতা দিল্লির কাছে চলে গেছে, বাংলাদেশের যে মিডিয়ার কোনো স্বাধীনতা নাই, এই বিষয়টি বিশ্বের কাছে তুলে ধরা। এই কাজটি কনক আপনি করতে পারেন, এই কাজটি আমি করতে পারি, এবং আমরা করছি। কাজে আমরা যদি এই কাজগুলো ক্রমাগতভাবে করতে থাকি এবং জনগণের মধ্যে একটা বিশ্বাস উৎপাদন করতে পারি যে হ্যাঁ, তারা যদি রাস্তায় নামে, তাহলে আমরাও বিদেশ থেকে, আমরা যারা আছি প্রায় 1.5 কোটি বাংলাদেশি বিদেশে অবস্থান করি, আমরাও সকলে মিলে তাদের বিপ্লবের সমর্থনে এগিয়ে যাব যার যা ক্ষমতা আছে। তাহলে হয়তো এই যে গুমের ভয় কিংবা খুনের ভয়, এগুলো অতিক্রম করে জনগণ হয়তো বিপ্লবমুখী হবে। কিন্তু রাস্তা একাই, সেটা জনগণের বিপ্লব। মাহমুদ ভাই, আমরা এই সাধারণ দর্শক একটি বিষয় মাহমুদ ভাই আপনার কাছ থেকে বিষয়টা সম্পর্কে একটু সংক্ষিপ্ত জানতে চাইবো। তার আগে একটু বলে রাখি যে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভিয়েতনাম থেকে আসা বেশ কয়েকজন প্রবাসীকে জেলে পাঠানো হয়েছে। তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইনের পরে তাদেরকে জেলে পাঠানো হয়। তাদের প্রতি অভিযোগ যে তারা ভিয়েতনাম দূতাবাসে যে তাদের দাবি দেওয়া নিয়ে জানিয়েছিলেন, একটু জোরালো ভাবে তাদের দাবি উত্থাপন করেছিলেন। বলা হচ্ছে তারা ভিয়েতনাম দূতাবাসে যে আক্রমণ করার চেষ্টা করেছেন, সরকারের ভাবমূর্তি ইত্যাদি ইত্যাদি। পাশাপাশি আপনারা এই করোনার মধ্যে দেখেছেন মধ্যপ্রাচ্য থেকে আসা বেশ কয়েকজন বেশ সংখ্যক বাঙালিকে জেলে পাঠানো হয়েছে সন্দেহবশত সরকারের বিরুদ্ধে তারা কথা বলেছেন, কাজ করেছেন, এসব বিষয় নিয়ে তাদেরকে জেলে পাঠানো হয়েছে। তো ভিয়েতনাম এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যারা আছেন বা বিশ্বের বিভিন্ন দেশে যারা বাঙালি আছেন, আমরা তাদের কাছ থেকে জানতে চাইবো এই যে সংকটকালীন সময়ে বা আমাদের বিভিন্ন দেশে আমাদের যে দূতাবাস আছে তাদের আচরণ আপনাদের প্রতি কেমন বা কি বিষয়, আপনারা আমাদেরকে ইনবক্স করুন আমাকে, আমি সরাসরি আপনাদের কাছ থেকে আপনাদের বক্তব্য নিব 2-1 দিনের মধ্যে এই বিষয়টি জানতে চাই। তো মাহমুদ ভাই, এই যে প্রবাসীদের প্রতি যে এক ধরনের ভীতি আমরা দেখছি, যে প্রতিবাদ করলেও তারা দেশে এসে গ্রেপ্তার হয়ে যাচ্ছেন, তারা সেখানে বঞ্চিত হচ্ছেন অধিকার থেকে, দূতাবাসের যারা তাদের সঙ্গে মিসবিহেভ করছেন, অধিকার পাচ্ছেন না, দেশে আসলে তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে। খুব সংক্ষেপে আপনার একটা মতামত জানতে চাই। আমার একটাই কথা, যে আসলে বর্তমান সরকারের জনগণের প্রতি কোনো জবাবদিহিতা নাই এবং তারা বাংলাদেশের জনগণকে বলতে গেলে ঘৃণা করে। তার প্রমাণটা আপনাকে দিচ্ছি। এই সরকার টিকে আছে যে অর্থের উপরে, সেই অর্থের একটা অন্যতম যোগানদার কিন্তু বিদেশে কর্মরত বাংলাদেশিরা। সরকার দেখবেন যে রেমিটেন্সের টাকা নিয়ে তারা খুব বাহাদুরি করে।
যে এই রেমিটেন্সের রেকর্ড ব্রেক হয়ে গেছে, এত রেমিটেন্স আসছে, অথচ যারা রেমিটেন্স পাঠায় তাদের প্রতি সরকারের আচরণ আপনি একটু আগে বলেছেন, এবং আপনার মনে আছে পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন এই বিদেশিরা বাংলাদেশে আসলে নবাব বাহাদুরের মতো আচরণ করে, তারা নবাব হয়ে যায়, নবাবজাদা হয়ে যায়। নবাবজাদা হয়ে যায় তারা বলেছিলেন। তাহলে এই যে ঘৃণা বিদেশের বাংলাদেশিদের প্রতি, এটা আসলে শুধু বিদেশের বাংলাদেশি না, এই যে বর্তমানে যে শাসক চক্র জগদ্দল পাথরের মতো বাংলাদেশের জনগণের ঘাড়ের উপর বসে আছে, তাদের বাংলাদেশের জনগণের উপর ঘৃণার বহিঃপ্রকাশ হচ্ছে এই ধরনের বক্তব্য। আপনি সিরাজুর রহমান সাহেব, মরহুম সিরাজুর রহমান সাহেব, যিনি বিবিসির সাংবাদিক ছিলেন, তিনি একটা ইন্টারভিউ নিয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা একটা কথাই বলেছিল যে 1975 সালে আমার বাবা নিহত হওয়ার পরে বাংলাদেশের মানুষ অশ্রু বিসর্জন করেনি, আমি সেটার প্রতিশোধ নেওয়ার জন্য রাজনীতিতে এসেছি। শেখ হাসিনা তার কথা রেখেছেন, তিনি এখন পর্যন্ত বাংলাদেশের জনগণের উপরে প্রতিশোধ নিয়ে চলেছেন। কাজেই যে ব্যক্তি প্রতিশোধ নিচ্ছে তার কাছ থেকে আপনি এর চেয়ে কোনো ভালো আচরণ আশা করতে পারেন না। তো আমাদেরকে আসলে মাহমুদ ভাই, যে ভয়ের যে শাসন, ভীতির যে শাসন, সেটি থেকে কাটিয়ে উঠতে হবে। এবং আপনি বাংলাদেশে যারা এখন সাংবাদিকতা করে তারা অনেকেই খুব আফসোস করেন যে একটা সময় নয়া দিগন্ত বন্ধ হয়ে গেল, আমরা কেউ কোনো প্রতিবাদ করি নাই, ভাবছি যে যাক ভালো হয়েছে। ইসলামিক টিভি বন্ধ হয়ে গেল, কারো কোনো সারা শব্দ নাই, চুপচাপ। আমার দেশের আপনাকে গ্রেপ্তার করা হলো, আমার দেশের প্রেস বন্ধ করে দেয়া হলো, যত রকম ভাবে সম্ভব সাঁড়াশি আক্রমণ করা হলো, কোনো প্রতিবাদ আসে নাই, সবাই চুপচাপ। এত সাংবাদিক, এত ইউনিয়ন, এত বড় বড় নেতা, 21 টেলিভিশন উপর হামলা করা হলো, আমাদেরকে অ্যারেস্ট করা হলো, কারো কোনো প্রতিবাদ আসে নাই। এখন যে অবস্থাটা আসলে, মানে বলা চলে যে আমাদের কথিত সাংবাদিক নেতা বা সাংবাদিক যারা আছেন, সিনিয়র সাংবাদিক, তারাই গোলামীর জিনজির তাদের গলার মধ্যে পেঁচিয়ে এখন নিজেরাই শ্বাস নিতে পারছেন না। আপনি কি মনে করেন? অবশ্যই, এবং আমার দেশের ক্ষেত্রে তো আমি শুধু বলতে পারি যে আপনারা যাদেরকে বড় বড় সম্পাদক মনে করেন, তাদের অনেকে সরকারের সাথে ষড়যন্ত্রের সঙ্গে ছিল আমার দেশ বন্ধ করার জন্য। কারণ যে মুহূর্তে আমার দেশ বন্ধ করা হয়েছিল সেই মুহূর্তে আমার দেশের সার্কুলেশন ছিল 3 লক্ষ তখন, এবং আমার দেশের থেকে বেশি শুধুমাত্র প্রথম আলো ছিল তখন 3.5 লাখ 4 লাখের কাছাকাছি। এবং যেভাবে আমার দেশের সার্কুলেশন বাড়ছিল, তাতে করে 6 মাসের মধ্যে প্রথম আলোকে আমার দেশ ছাড়িয়ে দিত। এবং আপনাদের হয়তো মনে আছে যে আমার দেশ তখন 50 টাকা ফটোকপি করে বিক্রি হয়েছে, এবং প্রথম আলো যখন আমার দেশ 8 টাকা করে বিক্রি করছে, আমার দেশ তখন 12 টাকায় বিক্রি করতাম আমরা। কারণ হচ্ছে আমরা কোনো সরকারি বিজ্ঞাপন পেতাম না, এবং আন্তর্জাতিক কোম্পানির বিজ্ঞাপনও আমরা পেতাম না। সরকার চাপ দিত যাতে আমরা টেলিফোন কোম্পানির বিজ্ঞাপন না পাই। আপনি জানেন কনক, এগুলো বিজ্ঞাপন কি হয় এটা খুব ভালো করে আপনি জানেন। এবং তখন প্রথম আলো চেয়েছে যে আমার দেশ বন্ধ হয়ে যায়, কারণ প্রথম আলো মনে করেছে যে এই ধরনের কম্পিউটার যদি থাকে তাহলে তাদের জন্য বিপদ। এক, আর আদর্শগত ভাবে বাংলাদেশের মিডিয়া দুর্ভাগ্যজনক ভাবে মালিকানা এবং যারা এডিটর, যারা সাংবাদিক, এটা দিল্লির খপ্পরে রয়্যাল লোকজন বাংলাদেশের মিডিয়াকে দখল করে বসে আছে, এবং মালিক সম্পাদক এদের একটা মিলিত চক্র। আপনার কিছুদিন আগে মনে আছে নিশ্চয়ই যে দিল্লিতে প্রত্যেক নির্বাচনের আগে দেখবেন বাংলাদেশের সব বড় বড় সম্পাদকরা দিল্লিতে ছুটে যান। কেন ছুটে যান নির্বাচনের আগে? তাদের সাথে সলা পরামর্শ করতে যে কিভাবে হাসিনাকে ক্ষমতায় রাখা যায়। এখন তারা কান্নাকাটি করছেন, কিন্তু যখন কান্নাকাটি করেছেন বাংলাদেশের জনগণ তাদের চেহারা চিনে ফেলেছে। কাজে এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই। এবং আমি যে খবর পাচ্ছি তাতে বাংলাদেশের জনগণ খবরের কাগজ পড়াই ছেড়ে দিয়েছেন। কারণ ওই দালালি করার জন্য টাকা দিয়ে কেন কেন কিনবেন আপনি? তাহলে তো বিটিভি দেখা যায় সারাদিন, বিটিভি দেখলেই হয়। বিটিভি দেখা আর বাংলাদেশের সংবাদপত্র কিনে পড়ার মধ্যে কোনো পার্থক্য নাই। একটা পার্থক্য আছে যে আপনাকে এক্সট্রা টাকা দিতে হচ্ছে। বিটিভি তো যাই হোক ইলেকট্রিক বিদ্যুৎ বিল যেটা আছে ওটা দিলেই হয়। তো সুতরাং বাংলাদেশের সংবাদপত্র জগতও ধ্বংস হয়ে গেছে আর সবকিছুর পাশাপাশি। কাজে সবকিছু আমাদেরকে নতুন করে নির্মাণ করতে হবে। এবং আমি এই সমস্ত বড় বড় সম্পাদকদের বলবো যে একটু আয়নার সামনে নিজের চেহারাগুলো আপনারা দেখুন, এবং আপনারা নিজেদের দায় কতটা বর্তমান অবস্থার জন্য, এই যে গোলামীর জিঞ্জিরের কথা আপনি বললেন, এর জন্য আপনাদের দায় কতটা এটা আপনারা একটু স্বীকার করে জনগণের কাছে জোর হস্তে আপনারা মাপ চান। তাহলে হয়তো জনগণ আপনাদেরকে মাফ করলেও করতে পারে। এবং মনে হয় যে এবং মাহমুদ ভাই, হয়তো তারাও এখনো সময় আছে, তারাও ভূমিকা রাখতে পারেন, তারাও শুরু করতে পারেন।
জনগণের পাশে দাঁড়াতে পারেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা দাঁড়াতে পারেন। তো মাহমুদ ভাই, আজকে আমরা প্রায় 1 ঘন্টা আমাদের আলোচনা চলছে, প্রচুর মানুষ অনেক লম্বা হয়ে গেছে, অনেক অনেক লম্বা লম্বা। হয়ে গেছে। আমার মনে হয় যে কেউ বিরক্ত হচ্ছে না, কারণ আমি ভিউয়ারদের যে লেভেল এখানে দেখছি তাদের কমছে না, ক্রমাগত বাড়ছে। তো এটি ইন্ডিকেট করে যে মানুষের আগ্রহ আছে আলোচনায়। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এত ব্যস্ততার ধন্যবাদ। মধ্যেও। এবং আমরা চাই, এবং দর্শকদের যেই কমেন্টস দেখছি তাতে তারা আপনার কাছ থেকে অনেক বেশি শুনতে চায়, অনেক বেশি জানতে চায়। যেমন বিডিআর নিয়ে তারা আলোচনা শুনতে চায়, তারা এই ফ্যাসিবাদ নিয়ে আরো দীর্ঘ আলোচনা শুনতে চায়। তো আপনি যদি সময় দেন মাহমুদ ভাই, আমরা 2-1 দিন পর পরই আপনাকে আনতে চাই, আমাদের সংবাদ রিভিউ গুলো নিয়ে আনতে চাই। আজকে যেহেতু প্রথম, যার ফলে অন্যান্য পত্রিকার নিয়েও আমরা কথা বলতে চাই। বাংলাদেশের যে পত্রিকাগুলো আছে তাদের শিরোনামগুলো নিয়ে কথা বলতে চাই। তো আমরা আশা করি আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমরা অন্যান্য পত্রিকাগুলো তুলে ধরবো যে কে কি সংবাদ দিচ্ছেন, কার প্রধান শিরোনাম কি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান, সময় দেওয়ার জন্য। আমরা আবারও আপনার সঙ্গে যোগাযোগ করবো, আশা করি আপনি আমাদের ডাকে সাড়া দেবেন। আপনাকে ধন্যবাদ। ডক্টর কনক স্যার, আর আপনাকেও ধন্যবাদ, এবং আরো বেশি করে ধন্যবাদ আজকে যারা লাইভ অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠান এত দীর্ঘ সময় ধরে দেখেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে, সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই সরাসরি সম্প্রচার দেখার জন্য। আশা করি আপনারা পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, যেন আমাদের অনুষ্ঠানের খবর শুরু হওয়ার আগেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। দর্শক, ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।